আমরা জানি যে বারুইপুর নিয়ে উত্তপ্ত সারা বাংলা। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসপি অফিসে তিনি গিয়েছিলেন, বারুইপুরে গিয়েছিলেন, দীর্ঘ সময় ছিলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে যেরকম কথা বলেছেন, সেরকম গণধোলাইয়ে যে যুবকের মৃত্যু হয়েছে সেই পরিবারের সঙ্গেও কথা বলেছেন। এবং 7 দিন পরে মুখ্যমন্ত্রী ফের বারুইপুরে আসবেন এবং সেখানে সূর্যপুরে আউটপোস্ট করবার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং যখন তিনি আসবেন 7 দিন পর, সেই অবস্থাতেই আউটপোস্ট উদ্বোধন করে দেওয়া হবে। এবং ডিজিপি কে পাশে নিয়ে 72 ঘন্টা সময় দিয়েছেন ডিজিপি কে শুভেন্দু অধিকারী, তিনি জানিয়েছেন। এবং ঘটনার উপযুক্ত তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীর কথায় 3 জন গ্রেফতার হয়েছে, আরো একজন বাকি রয়েছে, তাকেও গ্রেফতার করতে হবে। এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে রীতিমতো একদিকে যেরকম আহ বারুইপুরের মানুষকে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন কঠিন কঠোর সাজা হবে। এবং এই বারুইপুরের ঘটনায় যে কোনো রকম আপোষ করবে না রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, সেটা কিন্তু ভাবে ভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী এই যে দুই পরিবারের সঙ্গে দেখা করেছে, এই আলোচনার পরে সম্পূর্ণ বিষয়টিকে যে তারাও সন্তোষজনক ভাবেই নিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা। শুভেন্দু অধিকারীর এই বার্তা দেওয়া এবং অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে শুভেন্দু অধিকারী বারুইপুরে ভিজিট করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু বড় সড় ঘটনা ঘটে গেল এই বারুইপুরে। আমাদের ছোট্ট বোনটি, মাত্র 12 বছরের এই নির্যাতিতা মেয়েটি, সে শনিবার দিন বিকেলবেলা বেরিয়েছিল বন্ধুর বাড়ি যাবে তার জন্মদিনের জিনিস কেনার জন্য। এবং সেই সময় তাকে অপহরণ করা হয় এবং তারপরে তার উপরে শারীরিক ভাবে হেনস্থা করা হয়, নির্যাতন করা হয়। আর শুধু তাই নয়, তাকে মেরে ফেলা হয়, তাকে পুকুরের জলে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়। এবং ময়না তদন্তের যে রিপোর্ট এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের কাছে, সেখানে পরিষ্কার ভাবে যে যখন পুকুরে ফেলা হয়েছে সেই সময় তার প্রাণ। এই ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল গতকাল এনকাউন্টারে মারা গিয়েছে। শুভেন্দু অধিকারী চলে যাবার পরেই রাতের বেলা, মাত্র কয়েক ঘন্টা পরে, রাত 1টা নাগাদ প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের একটি বিরাট বাহিনী তারা আসে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। যেই পুকুরে ফেলা হয়েছে সেই জায়গা, সেখানে তল্লাশি করা এবং পুনর্নির্মাণ করা, সেই বিষয়ে কিন্তু এই প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়। পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে পুলিশের রিভলভার সে কেড়ে নিতে গিয়েছিল এবং পুলিশকে আক্রমণ করে সে পালিয়ে যেতে গিয়েছিল। এবং সেই সময় পাল্টা পুলিশের তরফে গুলি চালানো হয় এবং এনকাউন্টারে বারুইপুরে ছোট্ট 12 বছরের আমাদের বোনটি, এই মেয়েটির নির্যাতন এবং হত্যার ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে গতকাল গভীর রাতে, রাত 1টার পরে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে। এবং সেই জায়গায় দেখতে গেলে যে এই প্রথম কারোর মৃত্যু হলো, কোনো দুষ্কৃতী, কোনো অভিযুক্ত যে নির্মম অমানবিক কাজ করেছে, যে কাজকে কোনোভাবেই কেউ কোন রকম ভাবে কনসিডার করতে পারে না। আমরা বাঙালি ও কালচারের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছি। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার অব্যবহিত পরেই মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাবা বা পরিবার যা চাইবে সেভাবেই তদন্ত এগোবে এবং কঠিন কঠোর পদক্ষেপ নেবে যে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন। সেই সময় বারুইপুর যাওয়ার আগেই, ঘটনার অব্যবহিত পরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে এই বিষয়টা জলের মতো পরিষ্কার ছিল। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি ক্যাপিটাল পানিশমেন্ট তিনি বলেছিলেন হবে। এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী তিনি গেলেন, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ যখন পুনর্নির্মাণ করতে নিয়ে গেল, সেই সময় কিন্তু এই নাটকীয় ঘটনা ঘটে গেল। এবং পশ্চিমবঙ্গে এই প্রথম কোন দুষ্কৃতীকে এভাবে পুলিশের গুলিতে মরতে হলো, এনকাউন্টারে মারা গেল কোনো দুষ্কৃতী জঘন্যতম কাজের জন্য। এবং এই বিষয়টা কিন্তু একটা কোট আনকোট একটা লেসন। পশ্চিমবঙ্গে কামদুনি থেকে শুরু করে অভয়া পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে সরাসরি ভাবে কোনো দুষ্কৃতী এনকাউন্টারে পুলিশের গুলিতে মারা গিয়েছে, এই ঘটনা আমরা দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা দেখা যায়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এই ঘটনা সামনে নিয়ে এলো, প্রভাস মণ্ডল অন্যতম মূল অভিযুক্ত, এই প্রভাস মণ্ডল যখন পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হলো, এখান থেকে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, যে লেসনের কথা বলছিলাম একটু আগে, যারা দুষ্কৃতী, যারা অমানবিক কাজ করতেন, তাদের কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়বার সময় হয়ে গিয়েছে, বা পশ্চিমবঙ্গে যারা রয়েছেন
তাদের কিন্তু নিজেদের শোধরানোর সময় হয়েছে। অর্থাৎ কখনো কোনো রকম ভাবে আইনের ফাঁক গলে যে ছাড়া পেয়ে গেলাম বা পালিয়ে গেলাম বা বেঁচে গেলাম, কোন রকম প্রভাব খাটিয়ে বেঁচে গেলাম, আইনি প্রভাব খাটিয়ে বা কোনো নেতাকে ধরে, কোনো দাদাকে ধরে, সেটা যে পশ্চিমবঙ্গে আর হবে না। নতুন রাজ্য সরকারের তরফে কিন্তু সেই বিষয়টা, তারা আজকে যে ভূমিকা নিয়েছে, যে পদক্ষেপ নিয়েছে, রাজনৈতিক মহল কিন্তু তেমনটাই মনে করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে মাফিয়া, গুন্ডারাজ এবং যারা দুষ্কৃতী, তাদের যে হাত গোটানোর সময় শুরু হয়ে গিয়েছে, সেই বিষয়টা জলের মতো পরিষ্কার। এবং আগামী সময়ে তারা যদি এই সহবত যদি তারা শিখতে না পারেন, তাদের কপালেও যে চরমতম সাজা অপেক্ষা করছে, এই বিষয়টা জলের মতো পরিষ্কার। এবারে আসি প্রভাস মণ্ডলের মা। তিনি নিজের মা হয়েও যেমন মন্তব্য করেছেন, সেই মন্তব্য সকলের কাছে দেখার মতো। তিনি কোন রকম ভাবেই তার ছেলে যেভাবে মারা গিয়েছে পুলিশের গুলিতে, এনকাউন্টারে, তার জন্য কোন রকম ভাবেই সমবেদনা তো প্রকাশ করেননি। তিনি একথাও বলেছেন, তার মৃতদেহেও আনতে যাবে না পরিবার। তার মা পরিষ্কারভাবে এই কথাটা জানিয়েছেন, তিনিও একজনের মা, এবং তার ছেলে যেভাবে একটি ছোট্ট 12 বছরের আমাদের বোনের যেভাবে মৃত্যু হয়েছে নির্যাতিতার, যেভাবে তার উপর শারীরিক আক্রমণ চালানো হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে এবং তারপরে তাকে মেরে ফেলা হয়েছে, বস্তায় করে তাকে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। একজন মা হিসেবে তিনি কখনো এটা মেনে নিতে পারেননি। ছেলের এই অপকর্ম করলেও মায়ের কাছে কিন্তু তার কোন রকম ক্ষমা নেই, এবং সেই বিষয়টাই কিন্তু, সেই বার্তাটাই অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে প্রভাস মণ্ডলের মা আজকে বলেছেন। কি বলেছেন প্রভাস মণ্ডলের মা? ঘর খুলেছি, তা হচ্ছে আমার তো ছেলে মারা গেছে, তা হাসপাতালে যাবেন, তাহলে আমাদের সঙ্গে চলুন, দেখতে পাবেন। তার যে আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি যেতে পারবো না। আমার স্বামী অসুস্থ খুব। আমার স্বামী এই 83 বছর বয়স, 4 বছর বয়স, সে উঠতে পারে না বিছানা থেকে। আমার যাওয়ার ক্ষমতা নেই, আপনারা যা করবে করুন, আমার কোনো আপত্তি নেই। এই যে আপনার ছেলে মারা গেছে বা গুলিতে পুলিশের, কি বলবেন? কি বলবো, যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়ে। আচ্ছা, আর আমার কিছু তো বলার নেই। ছেলের দেহ নেবেন? না, আমি নেব না, আর আমি আনবো না, আমি কিছু করবো না। কেন কেন নেবেন না? না, নেব না, আমার সে ক্ষমতা নেই। আমি যে আনবো, ও ভালো কাজ করে মরেনি, ও যেরকম করেছে ও মরে গেছে, আমার সে সুখ শান্তি নেই, আমি আনবো না দেব। আপনারা ঝাঁকুনি। পুলিশের এই কাজ নিয়ে কি বলবেন? এই যে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আপনার ছেলে। খারাপ কাজ করেছে, আচ্ছা, খারাপ করেছে। যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, এটা কি মনে হয় যে কিসের সাথে ও জড়িত আছে বা জড়িত নেই? দেখুন, আর এইসব কথা আমাকে জিজ্ঞাসা করবে না। আজ 5 দিন না 4 দিন ধরে খালি একই সব জিজ্ঞাসা করছে। আমি বলেছি আপনাদের যা খুশি করো, আপনাদের হাতে দিয়েছি, আপনারা যা খুশি করো, মেরে দিন, ফেলে দিন, ঝেঁকে নিয়ে যা পারে করুন। আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমি কিছু বলতে পারছি না, তোমরা বেকার জিজ্ঞেস করছো। আমরা আনবো না বডি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মণ্ডল। আপনার ছেলের নাম কি? ওই তো প্রভাস। প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে ছেলে যা করেছে তার জন্য এই সাজাই প্রাপ্য, এবং তিনি বলেছেন যে আমার কথা শুনতো না, আমাদের কথা শুনতো না, নেশা করত। এবং প্রভাসের বাড়ি এই সূর্যপুর এলাকাতেই, এবং যা জানা যাচ্ছে তার পরিবারে তার মা, বাবা রয়েছেন, স্ত্রী এবং একজন পুত্র সন্তানও রয়েছে। প্রভাসের বাবা ভীষণভাবে অসুস্থ, মা গৃহবধূ, স্ত্রী পরিচারিকার কাজ করেন। তবে যখন ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে, নাম জড়িয়েছে প্রভাসের, সঙ্গে সঙ্গে কিন্তু তার স্ত্রী শ্বশুর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। বাড়িতে প্রভাসের মা এবং বাবা রয়েছেন এই মুহূর্তে। কোনো স্থায়ী কাজ করতেন না প্রভাস, যখন যা পেতেন তেমনই কাজ করতেন। কখনো ভ্যান চালাতেন, তবে নেশাও করতেন তিনি। আর এই জায়গা থেকেই কোনো রকম ভাবে সে যে কৃতকার্য করেছে, তার পরিবার তার পাশে দাঁড়ায়নি। অত্যন্ত উল্লেখযোগ্য এই বিষয়। প্রভাসকে জেরা করে আরো 3 জন অভিযুক্ত, আনন্দ সর্দার,
দিবাকর সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার করা হয় কবির মোল্লা নামে আরো এক যুবককে। এবং এখানেই চলছে তদন্ত, এবং সেখানে যে পুলিশের তরফে, প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, কোন রকম ভাবেই যে কোনো আপোষ নয়, কোন রকম ছাড় নয়। সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে এবং তারপরে গুন্ডা দমন বিল ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে রাজ্য বিধানসভায়, এবং তারপরে বারুইপুরের এই ছোট্ট আমাদের বোন 12 বছরের নির্যাতিতার ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনায় পুনর্নির্মাণ করতে গিয়ে রাত 1টার পরে পুলিশের এনকাউন্টারে প্রধান যিনি অভিযুক্ত তার মৃত্যু হয়েছে। এবং এখান থেকেই যে পশ্চিমবঙ্গের দুষ্কৃতী, গুন্ডা দমন, মাফিয়া দমনে যে একটা কড়া বার্তা রাজ্য প্রশাসন, নতুন রাজ্য সরকার দিতে চাইছে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। এই মুহূর্তে একটা বিষয় অবশ্যই বলতে হয়, যখন সরকার ক্ষমতায় আসেনি, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় বিরোধী দলনেতা ছিলেন, এবং সেই সময় এই মাফিয়া, গুন্ডারাজ বা দুষ্কৃতী দমনে বিজেপি যদি সরকারে আসে তাহলে কি করবে, কোন পদক্ষেপ অবলম্বন করবে বিজেপি পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা পায়, সেই সময় তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন চলুন রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। একই সঙ্গে গতকাল বারুইপুরে এসপি অফিসে গিয়ে নির্যাতিতর পরিবার, গণধোলাইয়ে যার মৃত্যু হয়েছে তার পরিবার, তাদের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন, কি পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন, জিরো টলারেন্সের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চলুন শোনা যাক। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর একজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব, তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবে। একটা বিষয় পরিষ্কার, নারী নির্যাতনের ক্ষেত্রে বা কোন রকম দুষ্কৃতিমূলক কাজের ক্ষেত্রে রাজ্য সরকার যে কতটা জিরো টলারেন্স নীতি নিতে পারে বা কঠোর পদক্ষেপ শুধু কথায় নয়, সেটাও যে কাজেও তারা দেখাতে পারে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে জলের মতো পরিষ্কার। তাই যারা এই অপরাধের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত রয়েছেন, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে বেরিয়ে আলোর পথে চলুন, নয়তো নিজেদের জীবন নিয়েই জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয়ে যাবে অদূর ভবিষ্যতে। দেখছেন কন্টেন্ট বেসড রিয়েল চ্যানেল বাঙালি ও কালচার। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রণজয়ের তরফে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, কেননা এই বাঙালি ও কালচারের মাধ্যমে আপনি একদম হিউম্যান ইন্টারেস্টেড স্টোরি থেকে, যেগুলো আমাদের ভীষণভাবে স্পর্শ করে, আমাদের রাগ হয়, সমাজে এমন কিছু বিষয় যে ঘটনা বেঠিক, যেটা হওয়া উচিত নয়, আমাদের আঙুল কিন্তু ওঠে, আমরা থেমে থাকি না, আমরা প্রতিবাদ করি, আমরা গর্জে উঠি। যদি আপনিও আসতে চান আমাদের পরিবারে, তাই আর দেরি নয়, চট করে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসুন আমাদের পরিবারে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সকলে।